নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক আসুন শুরুতেই আমরা একটা ভিডিও দেখি এবং প্রাণ খুলে হাসি। বাট আমার এটা যে মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে পাঁচজন উপদেষ্টা একটা মিটিং ওইখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। এই ফ্রিডম সবাই মিস করবে, অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে তো তৎক্ষণাৎ। হ্যাঁ, আর তখন শত শত আন্দোলন। সো দর্শক আমরা কি দেখলাম? সার্জিস মলম, যাকে মানুষ আদর করে ডাকে আর কি, সার্জিস আলম তথাকথিত বৈষম্য বিরোধী নেতা, সমন্বয়ক, যার পকেটে 10টি টাকা ছিল না, এই জন্য ওয়ালেট রাখতে পারতো না, সেই ব্যক্তি বলতেছে কি সোনালি দিন ছিল তাদের, সেই দিনটাকে তারা খুব মিস করতেছে। আমরা দেখছি অনেক দুঃখ তার মনের ভিতরে, যদিও সে হেসে হেসে কথা বলছে, গর্ব করছে, আত্মতৃপ্তি উপলব্ধি করছে, কিন্তু তার চেহারার দিকে তাকালে কি মনে হয়? তো যাই হোক, আমরা ভিডিওর বিষয়বস্তুতেই আসি। তো সার্জিস মলম বলেছে আমরা ইতিহাস তৈরি করেছি, ওই সময়টাই ছিল আমাদের সেরা সময়, আমরা দেশ বদলে দিয়েছি। তো দর্শক, ইতিহাস কোন ইতিহাস? কাদের জন্য ইতিহাস তৈরি করেছে বা ইতিহাস বদলে দিয়েছে? কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল সেই আন্দোলন, এবং সেটা খুব দ্রুত রাষ্ট্রীয় কাঠামোকে চ্যালেঞ্জ করে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আমি রাজনৈতিক শক্তি বলবো না, আমি বলবো যে এটা জঙ্গি শক্তিতে পরিণত হয়। বেসিকলি জনগণের সাথে একটা প্রতারণা করে এই আন্দোলনটা শুরু হয়েছিল, এবং যেটা শেষ আমরা দেখলাম সেটা তো একদম 100% প্রতারণা, তাই নয় কি? তো সেই সময়ের বাস্তবতাটা কি, কিসের ছিল আন্দোলন, আর আমরা কি দেখেছি? 3000 পুলিশ নিহত, এমনভাবে তাদেরকে মারা হয়েছে যে বদ্ধ থানার ভিতরে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আপনার চরম শত্রুকেও কি আপনি এইভাবে আটক রেখে কোথাও আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতে পারবেন, মারতে পারবেন? 8-9 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে, পুলিশ হোক আর যাই হোক, আপনি পারবেন তাকে পিটিয়ে মেরে তার পেট থেকে সেই অনাগত সেই সন্তানটিকে হত্যা করতে, বের করতে? কিন্তু সেটা হয়েছে। এবং তৎপরবর্তী 5ই আগস্টের পরে 225টা হামলা হয়েছে পুলিশের ওপরে, থানায় আগুন দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে 7,000, 85,000 গোলাবারুদ লুট করা হয়েছে, জেল ভেঙে 900 জঙ্গি পালিয়েছে, তার মধ্যে 700 এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা, এই জঙ্গিদের মধ্যে অনেকেই ছিল ফাঁসির আসামি। ভাবতে পারেন, যখন আইন নিজের হাতে তুলে নেওয়া স্বাভাবিক হয়ে যায়, তখন কি সেটা সংস্কার? সেটা তো অরাজকতার সূচনা। সেটাই তারা করেছে, এবং সেটা নিয়ে আজকে এই সার্জিস মলম প্রাউডলি কথা বলছে যে এটা আমাদের সোনালি সময় ছিল। তোমাদের জন্য সোনালি সময় ছিল, কিন্তু বাংলাদেশের জন্য একটা অন্ধকার অতীত, নিকষ কালো একটা অতীত। তারা বলছে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কিন্তু বিচার কি
আদালতে হবে নাকি বিচার রাস্তায়? সেই সময় মব জাস্টিস শব্দটা, এটা একটা সংস্কৃতি শুরু হয়েছিল, এবং সেই মব শব্দটা খুব সাধারণ একটা ক্যাজুয়াল শব্দ হয়ে গিয়েছিল। প্রথম 7 মাসে অন্তত 200 জনের বেশি মবের হাতে নিহত হয়েছিল। মানুষকে সন্দেহের ভিত্তিতে পিটিয়ে মারা হয়েছে, গুজব ছড়িয়ে গণহামলা হয়েছে। এতগুলি প্রাণ মব জাস্টিসের নামে ঝরে গেছে। তখন সেটা কি সোনালি সময়, যখন উগ্র জনতা, জঙ্গিরা, বিচারক, জল্লাদ এবং রায়দাতা, উকিল হয়ে যায়? তখন রাষ্ট্র কোথায় থাকে? রাষ্ট্রের আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়ে, তখন সেটা তো আন্দোলনের সাফল্য নয়, সেটাকে বলে রাষ্ট্রীয় বিপর্যয়। এবং এই রাষ্ট্রীয় বিপর্যয় তারা ডেকে এনেছিল বাংলাদেশে। তারা গর্ব করে বলে, আমরা ভয় পাইনি, কিন্তু রাষ্ট্র ভয় পেতে শুরু করেছিল। নিজের নাগরিকদেরকে রাষ্ট্র ভয় পেতে শুরু করেছিল। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কেন নিজেদের নাগরিককে ভয় পেতে শুরু করেছিল? এবং এটা কিন্তু সংখ্যালঘুদের জন্য অনেক আতঙ্কের একটা সময় ছিল। ক্ষমতার পালাবদলের পরপরই দেশ জুড়ে মন্দিরে হামলা, বাড়িঘরে ভাঙচুর, আগুন। বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমে তো এগুলি ছাপার তেমন একটা সাহস পেত না, কারণ সেই যে নোবেলে শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ইউনুস, জঙ্গি গডফাদার, তিনি বলতেন এগুলি গুজব, এগুলি অতিরঞ্জিত ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রপাগান্ডা, এই দেশের শত্রুদের প্রপাগান্ডা। কিন্তু কিছু না কিছু হলেও তো আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট এসেছে। 330 দিনে 2500টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 23 জন হিন্দু নিহত হয়েছে, 152টা মন্দিরে হামলা, সেটা সরকারি সূত্রেই স্বীকারোক্তি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট, মন্দির ভাঙচুর, বাড়িঘরে আগুন, গবাদি পশু পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। তো ভাবতে পারেন, আমরা দেখেছি তারপরে ময়মনসিংহের বালুকাতে দীপু দাসকে, এটাও তো মব হামলা, এটাও তো সংখ্যালঘুদের ওপর হামলা। তাকে পিটিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে, গাছের সাথে ঝুলিয়ে তারপরে আগুনে মেরে ফেলা হয়েছে, আগুন দিয়ে। এটা কি তাদের সোনালি সময়ের সাক্ষ্য দেয়? যদি 2500 হামলা ঘটে, তাহলে সেটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা একটা পরিবেশ। হিন্দু পরিবার গড়ছাড়া হয়েছে, দুর্গাপূজায় হামলা হয়েছে, খ্রিস্টান গ্রাম পুড়েছে। ভিডিওতে যখন বলা হয় আমরা সবাইকে নিয়ে এগিয়েছি, তখন প্রশ্ন জাগে, কারা সেই সবাই? এটা কি অন্তর্ভুক্তিমূলক পরিবর্তন, নাকি সংখ্যাগরিষ্ঠের আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনার পরীক্ষা? আমি সংখ্যাগরিষ্ঠ বলবো না, আমি বলবো জঙ্গিদের আবেগ দিয়ে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার অভিপ্রায় ছিল। তারা বলেছিল আমরা সবাইকে নিয়ে চলবো, আমরা কোটা রাখবো না, সবার মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমরা তো দেখেছি সেই মেধার, এই গত ইউনুসের বাংলাদেশে, এই সার্ভিস মলমদের বাংলাদেশে মেধার কোনো স্থায়ী ছিল না। সমান অধিকারের পক্ষে কথা বলায় নারী শিক্ষককে ওএসডি করা হয়েছিল, নারীদের ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছিল, নারী লাঞ্ছনার ভিডিও ভাইরাল, নারীদের পোশাক নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছিল, ফতোয়া দেওয়া হয়েছিল বিভিন্ন। এটা কি সামাজিক সংস্কার ছিল, নাকি নিয়ন্ত্রণের রাজনীতি, যে আমাদের মতো করে চলতে হবে, আমাদের মতো করে কথা বলতে হবে, আমাদের মতো করে ভাবতে হবে? বইমেলায় হামলা হয়েছে, 1500টি ভাস্কর্য এবং মুরাল ভাঙচুর হয়েছে, শিল্পীদের বাড়িতে আগুন। এটা কি মুক্তির আন্দোলন ছিল, নাকি নিয়ন্ত্রণের রাজনীতি? যে আন্দোলন স্বাধীনতার কথা বলে, সেই সময়েই যদি শিল্প এবং সংবাদ মাধ্যম
নিরাপদ না থাকে তাহলে স্বাধীনতা কোথায়? আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে হামলা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল যেই আন্দোলন, সেখানে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা কি প্রতিষ্ঠিত হয়েছিল? পরীক্ষা, সাক্ষাৎকার, মেধা যাচাই, নাকি নিয়োগ হয়ে গেছে অস্বচ্ছ প্রক্রিয়ায়? অভিযোগ উঠেছে চাকরি বিক্রির, সচিবালয় দখলের। যদি কোটা বাদ দিয়ে অস্বচ্ছতা বসানো হয় তাহলে সেটা সংস্কার নয়, সেটা পুনর্বিন্যাস, সেটা ভাগ বাটোয়ারা। যখন থানায় আগুন লাগে, যখন আগ্নেয়াস্ত্র লুট হয়, যখন পুলিশ আক্রান্ত হয়, তখন সেটা শুধু একটি সরকারের সমস্যা নয়, সেটা পুরো রাষ্ট্রের নিরাপত্তা ভেঙে পড়া। এই সময় আমরা দেখেছি বিদেশি দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ জানিয়েছে। এটাই কি দেশ বদলে যাওয়া? দেশ যখন আন্তর্জাতিকভাবে উদ্বেগের তালিকায়, তখন সেই সময়কে গর্বের সময় বলা কি দায়িত্বশীল? ভিডিওতে যখন বলা হয় আমরা গর্বিত, তখন আমরা জিজ্ঞাসা করি, মবের হাতে প্রিয়জন হারানো পরিবার কি গর্বিত? পুলিশ পরিবার কি গর্বিত? এসআই সুমনের পরিবার কি গর্বিত? যে মাত্র 10 মাস আগে বিয়ে করেছিল এবং তার মৃত্যুর পর যার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, সেই স্ত্রী, সেই সন্তান আজকে বিচার পাচ্ছে না, কারণ ইনডেমনিটি দেওয়া হয়েছে। তারা কি আপনজন হারিয়ে গর্বিত? কি অদ্ভুত যে এতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে এবং সেটাকে তারা সেরা সময় বলছে। কি অদ্ভুত ক্ষমতার স্বাদ পেয়ে প্রতিপক্ষের ওপর মামলা, গ্রেপ্তার, সামাজিক লাঞ্ছনা। এই সার্ভিস মলম এই সব কিছুকে স্বাভাবিক ভাবে কি করে? তাদের কি বিবেকবোধ বলতে কোনো কিছু নাই? প্রশ্ন যে তোমরা এই সার্ভিস মলমরা কি সত্যি ন্যায় বিচারের জন্য লড়েছিল? সত্যি বৈষম্য দূরীকরণের জন্য লড়েছিল, নাকি ক্ষমতার জন্য? ভিডিওতে যখন বলা হয় ওই সময়টা অন্যরকম ছিল, আমরা মিস করি। কেন মিস করো? কারণ তখন রাস্তায় তোমাদের শক্তি ছিল, কারণ তখন রাষ্ট্র দুর্বল ছিল, কারণ তখন ভয় কাজ করত, কারণ যারা ওয়ালেট ক্যারি করার জন্য যথেষ্ট টাকা থাকতো না যাদের কাছে, তারা রাতারাতি 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। যারা ভাড়া বাঁচাতে পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যেতে ট্রেন ধরার জন্য কমলাপুর রেল স্টেশনে যেত পায়ে হেঁটে, আর বিনা টিকেটে যারা বাড়ি ফিরত, তারা এখন দামি গাড়ি হাঁকিয়ে বেড়ায়। তারা বিমানে চলাচল করে। যারা টাকার অভাবে হলের মিল স্কিপ করত, তারা এখন ওয়েস্টিন আর নীলা মার্কেটে হাঁস খেতে যায়। যারা কেরানির চাকরির জন্য রাস্তায় আন্দোলন করেছিল, তাদের চোখ রাঙ্গানিতে সচিব, উপদেষ্টা, পুলিশ কর্মকর্তা হামাগুড়ি খেত। কিন্তু সেলুকাস দিন পাল্টেছে, তাই সুর এখন নরম হয়েছে সার্ভিস আলমদের। আরও হবে। তখন সময় ভালো ছিল, এখন সময় ফুরিয়েছে। প্রমাণ হয়েছে গণতন্ত্রের শক্তি আসে ভোট থেকে, মব থেকে নয়। চূড়ান্ত কথা, ইতিহাসকে রোমান্টিসাইজ করা সহজ, সংখ্যাকে অস্বীকার করা কঠিন। যদি সত্যি ইতিহাস তৈরি হয়ে থাকে, তাহলে সেই ইতিহাসের সব পৃষ্ঠা খুলে দেখো। কারণ ইতিহাস শেষ পর্যন্ত স্লোগান দিয়ে নয়, সংখ্যা দিয়ে বিচার করবে। ইতিহাস লেখা হয় ফলাফলে। যদি সেই সময় সত্যি সোনালি হতো, তাহলে মানুষ ভয় পেত না, সংখ্যালঘুরা পালাতো না, নারীরা চুপ থাকতো না, পুলিশ মরতো না, রাষ্ট্র কাঁপত না। আজ যারা গর্ব করে সেই সময়ের কথা বলে, তাদের উচিত পুরো ছবিটা দেখা। কারণ ইতিহাস একদিন নিরপেক্ষভাবে বিচার করবে কোটা আন্দোলন ছিল সংস্কারের লড়াই নাকি এক জঙ্গিপনার মহড়া। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।